আচ্ছা, তোমার কি মনে হয় রূপম, যে এই যে বাজেটের জন্য আটকে ছিল, এইটা কি আসলে বাজেটটা মেটার করতেছে বলেই আটকে ছিল ধরে নিলাম, কিন্তু এই যে আবার এখন তারা সাহস করলো, এই সাহসটা কোত্থেকে আসছে? আমার কাছে কিন্তু মনে হয় যে খাদান এখানে একটা ফ্যাক্টর। একদম একদম ডাকাত পড়েছে, হ্যাঁ ডাকাত পড়েছে। তো শ্রাবন্তী একটা সময় ভালো এই আইটেম গার্ল হিসেবে ভালো কিন্তু তাকে লাগতো, এবং এখান থেকেই জানতে, তোমার ভিডিওটা থেকেই জানতে পারলাম যে তোমার কিন্তু পছন্দের অভিনেত্রী শ্রাবন্তী ছিল। একটা পক্ষ ছিল, বিশেষ করে মেয়েরা দেবকে খুব পছন্দ করতো, মানে তার ডান্স, তার গান সবকিছু খুব তাদের কাছে খুব ভালো লাগতো, হেভি লাগতো মানে। কিন্তু আমরা ছেলেরা সবসময় জিতের পক্ষে ছিলাম, জিতকে এত বেশি পছন্দ করতাম আমরা, কারণ জিতের মধ্যে ওইরকম একটা ম্যানলি ব্যাপার, ওইরকম একটা ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করছি আর কি। সেম জিনিস আমাদের এইখানেও, মানে মেয়েদের হচ্ছে ক্রাশ হচ্ছে দেবদা, মেয়েদের ক্রাশ মানে দেবদা। আচ্ছা, জিদ্দা খুব একটা পাত্তা পেত না। আবার সেম টু সেম ছেলেদের, মানে ছেলেদের হচ্ছে হিরো হচ্ছে জিদ্দা। আমার একান্ত চাওয়া হচ্ছে লায়নটা আসুক, এবং তারপরে বস 3 একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাক এর মধ্যে, তারপরে বস 3টা আসুক। লায়নটা আসাও জরুরি, কারণ হচ্ছে রায়হান রাফি জিৎ, আসলে এই কম্বিনেশনটা কেমন হয়, এই জুটিটা আসলে কতটা ম্যাসিভ হিট হয় সেটা দেখার একটা আগ্রহ আসলেই আছে। আমার মন বলছে আফরান নিশোর ওসিয়াত বলে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হওয়া মানে এই দাগি আসার আগে ওসিয়াত বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল রায়ান রাফির সঙ্গে আফরান নিশোর। ওই ওসিয়াতটা আই থিঙ্ক মনে হচ্ছে এই ইউনিভার্সের পার্ট হতে চলেছে, এবার দেখা যাক। শাকিব খান এমন একটা নাম, এই নামটার পাশে এখন মানুষ এমন সব সিনেমা এক্সপেক্ট করে, যে সিনেমাগুলো হলিউডে নির্মাণ হয়, বলিউডে নির্মাণ হয়। এখন এই কথাটা হাস্যকর মনে হইতে পারে অনেকের কাছেই, মিঠুনদার মুখ থেকে যে ডায়লগই বের হয় সেটাই ব্লকবাস্টার ডায়লগ। আমরা ছোটবেলা থেকে তো তাই শুনে এসেছি, মারবো এখানে লাশ পড়বে শ্মশান। ঠিক আছে, আমরা মানে ছোটবেলা থেকে ওই ডায়লগটা সবাই, ওই ডায়লগও তো আছে। হ্যাঁ, ওটা সবাই শ্রীমান ভার্সেস শ্রীমতীর মধ্যে তো এটাও আছে, ওটা আছে একটু ইয়ে করে, মানে মডারেট করে দিয়েছে এই ডায়লগটা। ইভেন এমনও গান আছে বর্তমানে শুনি 1 ঘন্টা পরেই মার্কেট আউট। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আমরা আবারও নতুন পডকাস্ট ভিডিও নিয়ে। এটা আমাদের সেকেন্ড পডকাস্ট ভিডিও। আমি রয়েছি রূপম ইন্ডিয়া থেকে, এবং ওপর বাংলা থেকে রয়েছে রিফাত ভাইয়া। আমি খুবই হ্যাপি, বিশেষ করে মানে আমাদের প্রথম ভিডিও, ফার্স্ট এপিসোড নাম্বার 1, সেটা অলরেডি 2 থেকে 3 দিনের মধ্যেই দেখলাম 10,000 ভিউজ ক্রস করেছে। আমি খুব খুশি হয়েছি। আমি রিফাত ভাইকে এটাই বলছিলাম যে ফার্স্ট ভিডিও কেমন যাবে, কতজন দর্শক আর কি আমাদেরকে মেনে নেবে, এটা নিয়ে আমি একটু টেনশন ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, মানে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। আমরা তার জন্য, আমার অবশ্য বিশ্বাস ছিল, দর্শকের উপরে বিশ্বাস ছিল যে হ্যাঁ ভালো একটা রেসপন্স আসবে। যদিও একটা ছোট্ট মিস্টেক করে ফেলছিলাম, ভিডিওটা দিতে যায়, স্ট্রিমিং করতে যায় একটু সমস্যা হয়ে গেছিল, যার জন্য আগেই আপলোড হয়ে গেছিল, পরে আবার প্রাইভেট করে আবার নোটিফিকেশন ছাড়া আমি ওটাই মানে ইয়ে করছিলাম, নোটিফিকেশন ছাড়া কতজন মানুষের কাছে পৌঁছাবে। তারপরে দেখলাম না সবাই দেখছে, অনেক আমি দেখলাম কমেন্টও এসছে যে অনেক বড় হয়ে গেছে, এবার থেকে একটু ছোট করার চেষ্টা করো। তো হ্যাঁ, আমাদের আজকের এই পডকাস্টটা ছোটই হবে, সেটাই হ্যাঁ ছোট করারই চেষ্টা করছি। দেখো অনেকগুলো টপিক থাকে, তো অনেক সময় কথা বলতে বলতে না অনেক বিষয় নিয়ে আলোচনা হয়ে যায়, তার জন্য লং হয়ে যায়। কিন্তু আমরা আজকে থেকে আমরা তো যেহেতু নতুন পডকাস্ট করতেছি, এটা আস্তে আস্তে এটা চলে আসবে, মানে আমাদের আওতার ভিতরে চলে আসবে। ওটাকে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই সমস্ত কিছু সমাধান করে নেওয়া। তো শুরু করা যাক আজকে আমাদের সেকেন্ড পডকাস্ট। তা আমি রিফাত ভাইয়ের কাছে প্রথম যেটা আর কি শুরু করতে চাই, আমাদের আজকে টপিক কি বিষয় থাকবে তুমি বলো রিফাত ভাইয়া। টপিক তো 5-6টা টপিক তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সো শুরুটা আমরা করতে চাই, আমি করতে চাই, তুমি কি বলো? তুমি জানো দেবের আপকামিং প্রজেক্ট রঘু ডাকাত দিয়ে। আচ্ছা, এছাড়াও তাণ্ডব নিয়ে কথা হবে, তারপর হচ্ছে জিতের আপকামিং প্রজেক্ট নিয়ে কথা হবে, আফরান নিশোর একটা রিউমার শোনা যাচ্ছে আপকামিং একটা সিনেমা সম্পর্কে, ঈদুল আজহার, সেটা নিয়ে কিছু কথা হবে। এবং মিঠুন চক্রবর্তী আমার খুব শ্রদ্ধেয় একজন অভিনেতা, খুবই প্রিয় একজন অভিনেতা, ছোটোবেলা থেকে খুব পছন্দ করি। তার যে একটা সিনেমা ইতিমধ্যে টিজার আসছে, না শুধু টিজার আসছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেইটা নিয়ে কথা বলতে চাই। ওকে, হ্যাঁ, সেখানে আবার আমাদের ইউটিউব কমিউনিটির এক রিভিউয়ারও সংযুক্ত আছেন, বেশ ওতপ্রোতভাবে জড়িত আর কি। রাইট। সো এটা একটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য, এক্স্যাক্টলি মনে হয় আমার কাছে। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আজকে। একদম। ফার্স্ট টপিক রঘু ডাকাত। আমরা রঘু ডাকাত নিয়ে তাহলে শুরু করি। রঘু ডাকাত হচ্ছে দেবের আপকামিং প্রজেক্ট। এইটা কি পূজাতে আসতেছে না? হ্যাঁ, এই বছর দুর্গাপুজোয় আসতে চলেছে। এবং প্রথমে বলে রাখাটা ভালো, যখন 2021 ওই যখন আমি আর কি ইউটিউব শুরু করি, ওই বছরটায় গোলন্দাজ খুব হাইপে ছিল করোনার সময়কালে। তখন 60% অকুপেন্সি নিয়ে সিনেমা হল খুলেছিল। তো দুর্গাপুজোয় গোলন্দাজ এসেছিল, এবং গোলন্দাজের একটা হিউজ সাকসেসের জন্য
আমরা খবর পাই সেই সময় যে দেব এবং ধ্রুব ব্যানার্জি আবারও আসবে এবং SBF এর ব্যানারেই আসবে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এবং সেদিন আমরা সারপ্রাইজটা পাই যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং তার সঙ্গে সঙ্গে SBF ফর দ্য ফার্স্ট টাইম কোলাবোরেশনে রঘু ডাকাত আনছে। এবার পোস্টার এলো, ঠিক আছে, এই রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এলো, দেবদাকে আমরা দেখতে পেলাম যে ব্যাক সাইড থেকে দাঁড়িয়ে হাতে একটা তলোয়ার নিয়ে, সামনে একটা জাহাজের মুহূর্ত, ওরকম একটা পোস্টার তোমরা সবাই দেখেছিলে। তারপর থেকে রঘু ডাকাতের কোনো আপডেট, তার মানে হচ্ছে রঘু ডাকাত অনেক আগেই আসার কথা ছিল। হ্যাঁ, ওই গোলন্দাজের সময়তেই আর কি রঘু ডাকাতের পোস্টারটা বার করা হয়। এবার বাজেটের কারণে সব থেকে বড় জিনিস হচ্ছে বাজেট, মানে এই সমস্ত সিনেমার ক্ষেত্রে বাজেটটা খুব মূল ফ্যাক্টর। ওই বাজেটের জন্যই সিনেমাটা এতদিন ধরে আটকে ছিল এবং মানে অবশেষে বা শুটিং শুরু হলো এই বছর দুর্গাপূজা আসতে চলেছে রঘু ডাকাত। আচ্ছা, তোমার কি মনে হয় রূপম যে এই যে বাজেটের জন্য আটকে ছিল, এইটা কি আসলে বাজেটটা মেটার করতেছে বলেই আটকে ছিল ধরে নিলাম, কিন্তু এই যে আবার এখন তারা সাহস করলো, এই সাহসটা কোত্থেকে আসছে? আমার কাছে কিন্তু মনে হয় যে খাদান এখানে একটা ফ্যাক্টর। একদম একদম, তোমার কি মনে হয়? তুমি যেটা বলেছো একদম এক্স্যাক্টলি ঠিক। দেখো, প্রথমে বুঝতে হবে প্রত্যেকটা প্রডিউসারদেরই একটা ব্যবসা বলে জিনিস রয়েছে। প্রডিউসাররা সিনেমা বানাচ্ছে তো তাদের যাতে লগ্নিটা হয়, এবং SBF যে কত বড় মানে বলতে গেলে খেলোয়াড়, আমরা বলতে পারি SBF এর সবকিছুই রয়েছে। আগের আমি পডকাস্টে বলেছিলাম, হ্যাঁ ওদের সবকিছুই রয়েছে, পুরো জানো একদম খুব ভালো বুঝে। হ্যাঁ, ওদের সবকিছু ইচ এন্ড এভরিথিং, ওদের মার্কেটিং লেভেলটা অনেক হাই, একেবারেই আলাদা। এবার ওরা হয়তো কোনো একটা সময় ভেবেছে যে কমার্শিয়াল সিনেমার বিজনেসটা সেরকম নেই। এবার খাদান কিন্তু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। এবার খাদানের ফার্স্ট অ্যাপ্রোচ দেবদা কিন্তু SBF এর কাছেই নিয়ে গেছিল, এটা দেবদা নিজেও ইন্টারভিউতে বলেছে। খাদানের ফার্স্ট অ্যাপ্রোচ SBF এর কাছেই গেছিল, কিন্তু SBF সেটা করেনি। SBF সেটা করতে ভয় পেয়েছিল, এত বড় বাজেটের সিনেমা, কিন্তু সাহস পায়নি। আফটার সাকসেস অফ খাদান SBF ভরসা পেল না আমরা রঘু ডাকাতটা করবো, তার জন্যই রঘু ডাকাত আসছে। রাইট, সেটাই বলতেছি, সেটা আমিও ভাবছি যে খাদান যেহেতু সাকসেস, সেই সাকসেস রেটটা দেখেই তারা আসলে অনুপ্রাণিত হয়েছে যে না এবার করা যায়, এবার সাহসটা করা যায়। তো যাই হোক, রঘু ডাকাত সম্পর্কে কি আপডেট জানো তুমি? তোমার ওখানকার ফিল্ম, এত বিগ বাজেটের ফিল্ম, কি হচ্ছে আসলে? রঘু ডাকাত ভালো রকমভাবে শুটিং চলছে। ইতিমধ্যেই দেখলাম বর্ধমানের একটা গ্রাম রয়েছে আউশ গ্রাম, সেখানে শুটিংয়ের কিছু ঝলক লিক হয়েছে। আমি দেখতে পেলাম ইদিকা পলের একটা ঝলক, ইদিকা পল খুব সুন্দর লাগছে। সাঁওতালিদের মানে সাঁওতালি ক্যারেক্টারগুলোকে দেখেছো কখনো? সাঁওতালি মানে গ্রামের সাঁওতালি মহিলা, মানে টিভি আমাদের এখানে তো আছে। হ্যাঁ, তো ইদিকা পলকে ওরকম একটা লুক সাঁওতালি, হ্যাঁ ইদিকা পলকে দেখলাম ওরকম একটা লুক দেওয়া হয়েছে। ইদিকা পলও ঘোড়ার উপর বসে রয়েছে, দেবদাও ঘোড়ার উপর বসে রয়েছে। দেবদাকে মানে পুরোপুরি মানে আমি যতদূর ভুল না করি, কাঙ্গুবাতে যেরকম সুরিয়াল লুকটা ছিল, বড় বড় চুল, একটা হাতে ওরকম দিয়ে, ঠিক আছে, ওরকম মানে ড্রেস আপে আমরা দেখতে পাচ্ছি। আর ঘোড়ার উপর চড়ে যেই লুকটা তাবিজ বাঁধা হাতে, হ্যাঁ তাবিজ বাঁধা, ওই যে র‍্যাপ আপ পোস্টারটা দেখেছো, দেখবে ওখানে মানে অনেকটা ওরকমই লাগছে আর কি। আমি বলছি না কাঙ্গুয়ার আবার কপি, আবার এখানে এক কথায় প্রত্নতাত্ত্বিক একটা ফিল পাওয়া যাবে। এক কথায় এই ডাকাতের ওই আমলটা আসলে ওই সময়টাকে নির্দেশ করবে আর কি তার লুক। দেবদা যে ঝলকটা ভাইরাল হয়েছে না, যে গ্রামে আর কি শুটিং চলছিল ওই বর্ধমানের আউশ গ্রামে, সেখানে দেখলাম দেবদা মাথায় পাগড়ি পরে, মানে পুরো ডাকাতি লাগছে, পুরো ডাকাতের ফিলটা আছে, বড় বড় দাড়ি। আর এরকম বড় দাড়ি মানে আমার না দেখলে কেমন একটা লাগে, এরকম বড় দাড়ি মেনটেন সবাই করতে পারে না, এরকম লাগে। মানে দেবদাকে দেখলাম খাদানো এত বড় বড় দাড়ি রাখলো, আবার রঘু ডাকাতও রাখছে। আসলে ক্যারেক্টারের জন্য তো করতেই হবে, কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে ফ্যাক্টর, ক্যারেক্টারের জন্য তো এইটুকু করতে হবেই, সেটাই। তো দেবের একটা বিষয় খুবই ভালো লাগে যে তার মধ্যে চেষ্টাটা আছে একদম, মানে সবসময় প্রত্যেকটা ফিল্মের জন্য সে কিন্তু অনেক খাটে, এটা বোঝাই যায়। এক্স্যাক্টলি। বিশেষ করে চ্যাম্প সিনেমাটার সময় আমি আসলে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। দেবের স্বাস্থ্য চ্যাম্পের আগে অনেক বেশি ছিল। চ্যাম্পটা করার জন্য সে নিজের শরীরের সমস্ত ওজন কিন্তু একদম কমে ফেলছিল। ওটার বিহাইন্ড দ্য সিন দারুণ একটা ব্যাপার ঘটেছিল, যেটা আসলে তখন আমরা দেখেছিলাম ওই 2017 সালে, মানে দেখতেও ভালো লাগছিল খুব, মানে ডেডিকেটেড ভাবে কাজ করেছিল সেই সময়। তো সেই রকম কিছু এখনো করতেছে। আবারও এই যে রঘু ডাকাত, আমার মনে হয় যে রঘু ডাকাতে একটা লুক তো থাকবে না, বেশ কয়েকটা লুক থাকবে, ফিজিক্যাল একটা ট্রান্সফরমেশন আমরা হয়তো দেখতে পারবো। কি মনে হয়? হতে পারে, হ্যাঁ হতেই পারে। হয়তো মানে মেকার্সদের তরফ থেকে এই জিনিসটা লুকিয়ে রাখা হচ্ছে যে হয়তো আরও অনেকগুলো লুক থাকলেও থাকতে পারে। মানে রঘু ডাকাত দেখো দুটো ফরম্যাটে গল্পটা হতে পারে, হয়তো একেবারেই আমরা দেখছি যে ওই টাইম লাইনেরই ঘটনা হচ্ছে, পুরো সিনেমা জুড়ে ওই টাইম লাইনের একটা ঘটনা চলছে। আর একটা যেটা আমি ভাবছি, দুটো টাইম লাইন হয়তো হতে পারে। একটা হচ্ছে প্রেজেন্ট টাইম লাইন, যেখানে হয়তো প্রেজেন্ট কিছু সিচুয়েশন দেখানো হচ্ছে যে একজন কি বলবো বয়স্ক মহিলা একটা বাচ্চা ছেলেকে গল্প শোনাচ্ছে রঘু ডাকাতে, দিয়ে আমরা ফ্ল্যাশব্যাকে ওই স্টোরিটা দেখতে পাচ্ছি। দুটো ফরম্যাটে হতে পারে আমি যেটা ভাবছি। হ্যাঁ, এই প্রেজেন্ট তারপরে পাস্ট, দুটো টাইম লাইন মিলিয়ে হয়তো রঘু ডাকাত হতে পারে, বা এটা হতে পারে পুরোপুরি পাস্ট। 2.5 ঘন্টাতে যতটুকু দেখানো সম্ভব আর কি, সেটা দেখাইতে গেলে দেখা যায় যে পাস্ট ফিউচার টোটালি 2টা লুক বা 3টা লুক সর্বোচ্চ হয়তো থাকতে পারে। সো ওই 2-3টা লুকেই আমরা কিন্তু আসলে ফিজিক্যালি ট্রান্সফরমেশনও দেখার একটা সম্ভাবনা আছে।
দেখা গেল যে দেবের ইয়াং একটা এজ দেখলাম, তারপরে হচ্ছে শেষে যে বড় বড় দাড়ি, বড় বড় চুল, একটা একটু মধ্যবয়স্ক টাইপ, এরকম হইতে পারে হয়তো, হতে পারে। তো যেটাই হোক, আমার মনে হয় যে রঘু ডাকাত যেহেতু বিগ বাজেটের একটা সিনেমা এবং ডে বাই ডে বাংলা সিনেমা যেভাবে সামনের দিকে যাচ্ছে, আমার মনে হয় ভালো কিছুই হবে। রঘু ডাকাতে অ্যাটলিস্ট খাদানকে ব্রেক করার একটা সম্ভাবনা তো আছে। এটা আমি দেখছিলাম বাজেটের দিক থেকে তো অবশ্যই বেশি, বাজেটের দিক থেকে বেশি, প্লাস দেবদা এটা বলেও দিয়েছে যে খাদানে তোমরা কি দেখেছো, খাদানের বাপ রঘু ডাকাত, এটা অলরেডি দেবদা ইন্টারভিউতে বলে দিয়েছে যে খাদানের বাপ হচ্ছে রঘু ডাকাত। আচ্ছা বলছে না? হ্যাঁ বলে দিয়েছে। ভালো, এই জন্যই তো এসবিএফ করার সাহস করে নাই, না হলে এসবিএফ, হ্যাঁ সত্যি, এবং ভাবো না দেবদার প্রোডাকশন, এসবিএফ এর প্রোডাকশন খেলা হবে সেই সময় দুর্গাপূজা 1 নম্বর রঘু ডাকাত, একটুখানি বুঝতে পারছি আমি যে ভালো রকমের মেকিংটা করা হোক। আর এখানেও কিন্তু অবশ্যই অ্যাকশন ডিরেক্টর আজিজ মাস্টার, বরবাদের যে অ্যাকশন করেছে, তুফানের যে অ্যাকশন করেছে, আগেও আজিজ মাস্টার অনেক সিনেমায় বাংলায় কাজ করেছে, তো রঘু ডাকাতও কিন্তু আজিজ মাস্টার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেবকে নিয়ে এইটা নিশ্চিত থাকা যায় যে মার্কেটিং এ কোনো কমতি রাখবে না। সো রঘু ডাকাত আরেকটা ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে নিঃসন্দেহে। প্রমোশনাল কিং দেবদা, এটা নিয়ে এখনো এই প্রমোশনের ব্যাপারে কেউ ধারের কাছে নেই, কেউ না। আমি খুব ভালো লাগে যখন দেখি যে দেব প্রত্যেকটা ইউটিউবারকে অনেক বেশি ভালোবাসে, মানে সিনেমা নিয়ে যারাই কথা বলে তাদের খুব কাছাকাছি আসার চেষ্টা করে তার সিনেমার প্রমোশন করার জন্য। প্রথমে শুরু করছিল বঙ্গাইকে দিয়ে আমার মনে হয়, তারপরে আস্তে আস্তে ছোট ছোট ইউটিউবার যত আছে সবার সাথে একটা দারুণ একটা কমিউনিটি ক্রিয়েট করে ফেলছে। তার দেখে দেখি কিন্তু তারপরে বাকিরা আসছে। অ্যামাজন অভিযানের সঙ্গে করেছিল এবং আমরাও খুব সৌভাগ্য দেবদার সঙ্গে রাউন্ড টেবিল আমরা করতে পেরেছি। আমাদেরটা একবারই সৌভাগ্য হয়েছে 2022-তে, যখন কাছের মানুষ আর কি আসে, কাছের মানুষ বোম্বাদাও ছিল, দেবদাও ছিল, তো ওই সময় আমাদের অনলাইনেই হয়েছিল, সামনাসামনি হয়নি। আমি ছিলাম, পৌশালিদি ছিল, আরও অনেকে ছিল, ওই মানে অনলাইনেই আর কি রাউন্ড টেবিল আমরা করতে পেরেছিলাম। ওটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় ছিল। যাই হোক, ওই সামনাসামনি আর অনলাইনে একই কথা, বরং অনলাইনে হইলে পরে ব্যাপারটা আরও বেশি কানেক্টেড হয়ে যায়, কারণ হচ্ছে যে অনলাইনে তোমার সাথে কানেক্টেড, এই ব্যাপারটা তো সিম্পল কোনো বিষয় না। বর্তমানে যে যুগ, এখন আসলে অনলাইন অনেক কিছু, সামনাসামনি দেখা করতে গেলে একটা সময়ের ব্যাপার, হয়তো সবসময় মেলে না আসলে ওইভাবে। এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। তো যাই হোক, দেবদাকে রঘু ডাকাতের জন্য শুভকামনা। রঘু ডাকাতের জন্য অবশ্যই খুবই ভালো শুভকামনা থাকলো দেবদাকে। কিন্তু আমি যেটা বলতে চাই এক্সট্রা, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি দেবদা হয়তো প্রমোশন করা, অনেকে ভাবে যে প্রমোশন ব্যাপারটা খুব ইজি, কিন্তু আমি নিজে দেখেছি বাঘাযতীনের সময়, বাঘাযতীন সিনেমাটা যখন আসে, দেবদা স্কুলে গিয়ে যেরকমভাবে প্রোগ্রামগুলো করেছিল, প্রমোশন করেছিল, মানে মানুষটা দেখি স্টেজের ওপর দাঁড়িয়ে ওই চূড়ান্ত রোদ, এত গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, ঘাম বেরোচ্ছে মুখ চোখ থেকে, তাও মানুষটা কিন্তু দাঁড়িয়ে আছে স্টেজের উপরে। আমি ওই জিনিসটা দেখে না আমার সত্যি খুব মানে একটা কোথাও গিয়ে একটা মায়া কাজ করেছিল। আমি ছোটবেলা থেকে কিন্তু দেবদার, সত্যি কথা বলছি, অত বড় ফ্যান নই আমি, এমন নয় যে আমি দেবদার খুব ডাই হার্ট ফ্যান, আমি জিদ্দার ডাই হার্ট ফ্যান, কিন্তু আমি দেবদার ফ্যান নই। মানে আমার অবস্থা ওইরকমই, সিরিয়াসলি। আমি আজকেও একটা ভিডিওতে বলছি, ভিডিওতে বলেছে যে দেব আর জিদ্দার ফ্যানদের মধ্যে একটা আমি দেখেছি, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, বিষয়টা আনবো। ওরকমই ব্যাপার হতো। অনেকে আবার ভাবতে পারে, অনেকেরই ভাবতে পারে, কিন্তু আমি সত্যি অনেকে ভাবতে পারে যে ভিডিওতে বলে এক কথা, তারপরে আবার পডকাস্ট আলাদা ভিডিও আইসা আরেক কথা বলে, না, ব্যাপারটা ওইরকম না। আসলে দেব আসলে ডে বাই ডে মন জিতে নিয়েছে, মানে ওইরকম একটা ব্যাপার ঘটছে যে প্রথম দিকে দেব অত ভালো লাগতো না। প্রথম দিকে বলতে আমার ওই কি বলে ওই ছোটবেলার লাইফটাতে, ওই সময় আসলে আমাদের কোচিংয়ে একটা পক্ষ ছিল, বিশেষ করে মেয়েরা দেবকে খুব পছন্দ করতো, মানে তার ডান্স, তার গান সবকিছু খুব তাদের কাছে খুব ভালো লাগতো। মানে কিন্তু আমরা ছেলেরা সবসময় জিতের পক্ষে ছিলাম, জিতকে এত বেশি পছন্দ করতাম আমরা, কারণ জিতের মধ্যে ওইরকম একটা ম্যানলি ব্যাপার, ওইরকম একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি আর কি। এটা তাহলে তুমি সিনেমায় মানে হচ্ছে ছেলেদের সিনেমা, এটা তোমাদের মানে ওখানকার কথা তুমি বলতে, তাই তো? সেম জিনিস আমাদের এইখানেও, মানে মেয়েদের হচ্ছে ক্রাশ হচ্ছে দেবদা, মেয়েদের ক্রাশ মানে দেবদা, আচ্ছা, জিদ্দা খুব একটা পাত্তা পেত না। আবার সেম টু সেম ছেলেদের হচ্ছে হিরো হচ্ছে জিদ্দা, এই হচ্ছে ব্যাপার। তোমাদের ওখানেও যে জিনিসটা হতো, আমাদের এখানেও কিন্তু সেই জিনিসটাই মানে হয়েছে, মানে আমি ফেস করে এসেছি। তার মানে অডিয়েন্স কিন্তু আসলে এরকমই, অডিয়েন্স কিন্তু ভাগ হয় না কখনো, যে আমার এখানে অডিয়েন্স একটা পছন্দ করে, মানে মোস্ট অফ দ্য পিপল আসলে এরকম, তাদের রুচিটা আসলে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, সো একই প্রায়। যাই হোক, এটা নিয়ে আমাদের কথা হলো। তো যাই হোক, আমরা এবার নেক্সট টপিকে যাই। দেবদার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আমরা যেহেতু জিত প্রসঙ্গে চলেই আসলাম, মানে দেবের পরেই আসে জিত, সো জিত প্রসঙ্গে আসলামই, তাহলে জিতের আপকামিং প্রজেক্ট কি? কেমন জানি রিউমার দেখতেছি চারদিকে, শুধু নানান ধরনের কথা, বস 3, তারপরে কি বলে লায়ন, আসল কাহিনীটা আসলে কি মনে হয়? অ্যাকচুয়ালি আমি আজ তোমার ভিডিওটাও দেখছিলাম, সেখানে তুমি বলেছো, ওই যে ভিডিওটা তুমি আজকে বানিয়েছো দেখছিলাম, ওখানে ডাকাতিয়াবাসী ওই গানটা আমি দেখলাম তুমি রিভিউ করেছো, খুব ভালো লাগলো গানটা, আমার মোটামুটি লেগেছে, ঠিক আছে। ডাকাতিয়াবাসী, হ্যাঁ, এই কথাটা তুমিও ঠিক করে মানে বলেছো আর কি, এটা আমি এই পডকাস্টেই বলতে চাই, ডাকাত পড়েছে, হ্যাঁ ডাকাত পড়েছে। তো
শ্রাবন্তী একটা সময় ভালো এই আইটেম গার্ল হিসেবে ভালো কিন্তু তাকে লাগতো, এবং এখান থেকেই জানতে, তোমার ভিডিওটা থেকেই জানতে পারলাম যে তোমার কিন্তু পছন্দের অভিনেত্রী শ্রাবন্তী ছিল। বেশ ভালো লাগলো ওটা, বেশ হ্যাঁ। প্রথম দিকে যখন জিতের সাথে একটা সিনেমা, আমি তো আসলে মূলত জিতের ভক্ত ছিলাম ওই সময়। বাংলাদেশের শাকিব খান অনেক আগে থেকেই, আবার অনেকেই ভাবতে পারে যে কি বলে এই লোকটা, সারা বছর শাকিব করতেছে, এখন আবার হুট করে জিতের কথা বলে কেন। কলকাতায় মানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে জিত, বাংলাদেশ থেকে শাকিব, আর বলিউড থেকে শাহরুখ, এই হচ্ছে আমার চয়েস। ঠিক আছে, মাস কমার্শিয়ালের ক্ষেত্রে। ইভেন হলিউড থেকে যদি বলি তাহলে জেমস বন্ড ভালো লাগে, তারপর কিয়ানু রিভস ভালো লাগে। তো এই হচ্ছে আমার পার্সোনাল চয়েস আর কি। সো এদেরকে নিয়ে কথা বলতে খুব ভালো লাগে আর কি। এখন কথা হচ্ছে যে জিতের সাথে শ্রাবন্তীর সিনেমাগুলো আমার খুব ভালো লাগতো, বিশেষ করে দিওয়ানা নামে একটা সিনেমা ছিল, ওইটা যদিও রিমেক সিনেমা ছিল, তারপরেও ওই সময় তো আসলে আমরা আসল নকল ওইটা বিবেচনায় আনতাম না, আমরা দেখতাম হচ্ছে ভালো লাগতো দেখতাম। ইভেন অত বেশি আমরা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্টও কনজিউম করতাম না ওই সময়। কলকাতায় যে সিনেমা হইতো, বাংলাদেশে যে সিনেমা হইতো, ওইগুলোই বেশি দেখতাম ওই সময়টা, ওই 13, 14, 15 বা তার আগে। সো শ্রাবন্তীকে ওইখান থেকেই ভালো লাগা, আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে হঠাৎ করে কেমন যেন একটা বিতৃষ্ণা এসে পড়লো, যে কেমন যেন হয়ে যাইতেছে, নিজের ফিটনেসের দিকে লক্ষ্য রাখে না, আবার একের পর এক বিবাহ, একদম ঠিক বিয়ে শাদী করে একেবারেই মানে এরকম হয়ে যাবে আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি। ইভেন তুমি যে সিনেমাটার নাম বলছো দিওয়ানাই কিন্তু জিৎ আর শ্রাবন্তীর লাস্ট সিনেমা, মানে তারপরে দেখাও যায়নি এই দুইটাকে। যাই হোক, আচ্ছা, জিৎ প্রসঙ্গ চলতে শ্রাবন্তীর প্রসঙ্গ চলে এলো, জিতে যাওয়া যাক এবার। জিতের আপকামিং প্রজেক্ট ওইটা নিয়েই বলি, বস 3 এইটা আসার সম্ভাবনা আসলে কতটুকু? আমার তো এটাই মনে হচ্ছে যে এটা আসলে সবচেয়ে ভালো হয়। একদম আমার তো মন বলছে এটা এই বছর দেখো কোনো মতেই সম্ভব না, এই বছরটা তো কেটেই গেল, মানে ঈদ মানে জিত এই একটা রেস আছে, বুঝলে তো। এবার বস যেই ফ্র্যাঞ্চাইজির ছবি সেটা সবসময় ঈদেই এসছে। এবার এই মুহূর্তে আমার মন বলছে না, আমার মন একদমই বলছে না যে এই বছর বস 3 আসবে, ইয়েস বস 3 আসবে, ওটা তো সম্ভব না, এটা তো বোঝাই যায়। এবার স্ক্রিপ্ট এইটা কিন্তু বোঝা যায় যে আগামী কোরবানির ঈদে তো বস 3 ইম্পসিবল, বস 3 আসবে না, কারণ বস 3 তো আর ছোটখাটো সিনেমা হবে না, ওইটা আসলে ভাই বড়ভাবেই আসবে, বড়ভাবেই হবে। এবং আমার যেটা মন বলছে আই থিঙ্ক এই বছর 30শে নভেম্বর অর্থাৎ জিদ্দার জন্মদিনের দিনকেই হয়তো বস 3, যদি খুব আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এই দিনই বস 3 অ্যানাউন্সমেন্টটা আসবে, এবং পরের বছর ঈদে মানে 2026 ঈদে মনে হয় বস 3 চলে আসবে। আমি মনে করি কি যে এই ধরনের সিনেমাগুলা অনেক আগে থেকেই একটা প্ল্যান হয়, সো সেই জায়গা থেকে এটা করতেই পারে যে আগামীতে এই জন্মদিনের দিন বস 3 ঘোষণা দিয়ে দিল, তারপর 1 বছর পরে আসলো, সমস্যা নাই তো। এবার জিদ্দা হয়তো একটু ওয়েট করছে, স্ক্রিপ্টের একটা প্রবলেম চলছে, এবং জিদ্দার যে লাস্ট ক্যারিয়ার গ্রাফটা আমরা দেখতে পেলাম যে খুব যে ভালো গেছে এমনটা নয়। হ্যাঁ, রাবণ সিনেমাটা খুব ভালো চলেছে, সত্যি কথা বলতে রাবণ আর চেঙ্গিসটা মোটামুটিভাবে চলেছে, কিন্তু মেন সমস্যাটা হলো মানুষের পর থেকে। মানুষ সিনেমাটা আমার সত্যি কথা বলছি, তবে তারপরেও রূপম তুমি যদি একটু লক্ষ্য করো, তুমি যেটা বললা যে ক্যারিয়ার গ্রাফ এবং স্ক্রিপ্ট চুজিং, জিতের সিনেমার গল্পগুলা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে লাস্ট আমার কাছে সব থেকে ভালো লাগছে ওই খাকি। ঠিক আছে, খাকি তো ভাই ওইটা তো আসলে যত যাই বলি, হ্যাঁ অনেক বড় প্রজেক্ট, কিন্তু ওইটা তো সিনেমা না, ওইটা তো ওয়েব সিরিজ। তো এখন আমার কথা হচ্ছে যে সিনেমাতে আমরা জিতকে ওইভাবেই চাই যেভাবে খাকিতে আমরা পাইছি, তাই না? রাইট, ওইভাবেই আমরা চাই। সে যে অভিনয়টা করছে, অসাধারণ অভিনয় করছে, মেথড অ্যাক্টিং যেটাকে বলে। আমার পার্সোনালি ভালো লেগেছে বিশেষ করে জিদ্দার সঙ্গে আদিল জাফর খান যে আর কি মেন ভিলেনটা ছিল, ও দারুণ পারফরমেন্স দিয়েছে, মানে বলা না চোখ কথা বলে মতো একটা পারফরমেন্স। হ্যাঁ, মিস করলাম বুম্বাদা জিদ্দার একটা টাসেল, ওই টাসেল টাইম ভেবেছিলাম হবে মানে জিদ্দা বুম্বাদাকে মারবে, বুম্বাদা ফাইট করে। সিরিয়াসলি আমি ভাবছিলাম যে আছে, হ্যাঁ আমি তো ভাবছিলাম আছে, বাট পরে আর বুম্বাদার যে লাস্ট ফিনিশিংটা ওইটা আমার কেমন জানি লাগলো, কেমন একটা ওটা ফিনিশিংটা কেমন এত শক্তিশালী একটা ক্যারেক্টারে লাস্টে যে এত ইজিলি হিট করে ফেললো, এটা হইলো না। ওইরকম ভাবে ডেভেলপ করেছে, এত বুদ্ধিমান একটা লোক, সে সমস্ত কিছু আইডিয়া দিচ্ছে, দিয়ে বলছে 1 মিনিট আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে, এই আলাদা ঘরে কথা বলতে পারি, এক ছড়া ওই সিনটা তো ওটা সেরা সুভাষিস বাবুর সঙ্গে যে সিনটা ছিল। হ্যাঁ, তবে আমার মনে হয় যে আরেকটু বুদ্ধি যদি খাটাইতে পারতো ক্যারেক্টারটা লাস্টে গিয়ে, এত ইজিলি ওই গুলি খেয়ে শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম নাও হইতে পারতো। আরেকটু আমার মনে হয় কি যে এতটাও ম্যানেজ করা সম্ভব হয় না, অনেক বড় তো একটা ওয়েব সিরিজ, আসলে আরো বেশি ঝুলায় দিতে চায় নাই তারা চাইছে যে খুব টাইট রাখার জন্য। হতেও পারে এই জিনিসগুলো হতে পারে, কিন্তু আমার কোথাও কি মনে হয় খাকি তো অবশ্যই একটা পপুলারিটি এনে দিয়েছে। ইভেন আমি তুমি যাও নাকি যাই না, তামান্না ভাটিয়া
সে পর্যন্ত দেখলাম স্টোরিতে দিয়েছে, সে পোস্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তামান্না না, আসলে আসলে যত বড় প্ল্যাটফর্মে কাজ করবে একজন অভিনেতা, তার প্রচারটা সেইভাবেই হয়। সো এত বড় একটা প্ল্যাটফর্মে এত ভালো একটা কন্টেন্টের মাধ্যমে জিৎ আসলে আসছে, শুধু জিৎ না, এখানে প্রসেনজিৎ মানে আমাদের বুম্বাদা, প্লাস পাশাপাশি যারাই আসছে, শাশ্বত চ্যাটার্জি, তো ওনাদের নিয়ে কথা হওয়াটা তো আসলে ওনারা ডিজার্ভ করে। এত ভালো পারফরমেন্স দিছে, সেটা আসলে প্রশংসার যোগ্য। সো এটা তো হওয়ারই ছিল। তাও এখন অপেক্ষা চট্টোপাধ্যায়, শাশ্বত চ্যাটার্জি, এরা তো তাও বলিউডে আগে কাজ করেছে। নেটফ্লিক্সে বুম্বাদা কিন্তু এরা খাকির আগে একটা কাজ করেছে, একটা সিরিজে অভিনয় করেছে। শাশ্বত চ্যাটার্জি কিন্তু বলিউডে প্রভাসের সঙ্গে কাজ করেছে, কালকিতে কাজ করেছে, অনেক আগে থেকে কাজ করছে শাশ্বত চ্যাটার্জি। ওদের একটা পরিচিতি রয়েছে, কিন্তু জিদ্দার তো সেরকম কিছুই নয় রয়েছে। জিদ্দা উঠে এসছে বলিউড থেকে। না থাকলেও রূপম না থাকলেও যেটা হয় যে দেখো, সবাই জানে কম বেশি যে আসলে কোন ইন্ডাস্ট্রির সুপারস্টার কে, এটা মাথায় সবাই রাখে। ঠিক আছে, জিৎ দেব বা শাকিব খান আমাদের বাংলার সুপারস্টার, মেগাস্টার, এই ব্যাপারগুলো বলিউডের হিরোরাও মাথায় রাখে। আমরা যাই বলি না কেন, তারাও জানে, কারণ এটা জানাটা উচিত। এখন আমি একজন অভিনেতা, আমি অভিনেতা। একটা কথা আমার মনে পড়ে গেল, তুমি কিছুক্ষণ আগে যেটা বললে যে তোমার বেস্ট অ্যাক্টর, তোমার বেস্ট অভিনেতা মানে বলিউড থেকে কে, হলিউড থেকে কে। তো আমার বলিউড থেকে হচ্ছে ঋত্বিক রোশন, ঠিক আছে। তো আমার বাংলা থেকে যেমন জিদ্দা, বলিউড থেকে হচ্ছে ঋত্বিক রোশন। তো এই দুজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলেছে। এই মানে ঋত্বিক রোশন পর্যন্ত জানে যে বাংলার একজন সুপারস্টার হচ্ছে সেটা জিৎ। বোম্বেতে আওয়ারা বলে যে এই সিনেমাটা দেখেছো তো জিদ্দার আওয়ারা যে সিনেমাটা, ওই আওয়ারা সিনেমাটা শুটিং আই থিঙ্ক হচ্ছিল রামোজি ফিল্ম সিটিতে, ঠিক আছে। এবার রামোজি ফিল্ম সিটিতে তখন আই থিঙ্ক ক্রিশ 4, ঋত্বিক রোশনের ক্রিশ 4 সিনেমাটা চলছিল। ক্রিশ 4 না, সরি ক্রিশ 3। ওকে, ক্রিশ 4 তো আসবে। ক্রিশ 3 শুটিং চলছিল। তো ক্রিশ 3 শুটিং চলাকালীন সময় ওখানে একটা জিম ছিল। ওই জিম থাকে না, প্রতিদিন তো অনেক অ্যাক্টরদের জিমের প্রয়োজন হয়। তো জিমে যারা জিম করছিল, জিদ্দাও সেখানে জিম করছিল। এবং তখন আর কি ঋত্বিক রোশন এবং তার বডিগার্ড আসে, বডিগার্ডটা পুরো জিমটাকে ফাঁকা করতে বলে, কারণ ঋত্বিক রোশন যেহেতু জিম করবে এরকমের জন্য ফাঁকা করে দিতে বলে। তো তখন আর কি জিতকে দেখে ঋত্বিক রোশন, এবং তখন ঋত্বিক রোশন বলে আই নো ইউ, মানে ঋত্বিক রোশন জানতো যে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সব থেকে বেশি কালেকশন করা সিনেমা কোনগুলো। তো বাংলা থেকেও জানতো বেশি কালেকশন করা, সেই মধ্যে সাথী থেকে মানে জিদ্দাকে চিনেছে ঋত্বিক রোশন। এবং জিদ্দাও তখন নিজের পরিচয় দেওয়ার আগেই বলে দিয়েছিল যে মানে সে তাকে চেনে। তো এই ব্যাপারটা বেশ দারুণ লেগেছিল আমার। দেখো, এটা তো উচিত। এটা যদি না জানে তাহলে সে কেমন অভিনেতা যে সে অন্যান্য ইন্ডাস্ট্রি সম্পর্কে একদমই খবর রাখে না। সো বাংলা ভাষাভাষী মানুষ অনেক আছে, দর্শক অনেক আছে। সো এত বড় একটা মার্কেটকে মাথায় রাখবে না এরকম মেন্টালিটি থাকার কথা না। সেটা বলিউডের হিরো হোক, সেটা হলিউডের হিরো হোক, তারা অল্প বিস্তর হইলেও মাঝে মাঝে খোঁজ নেয়। বছরে একবার না হোক, 10 বছরে একবার তো নেয়। তো 10 বছরে যদি একবার নেয় তাহলেও শাকিব খান, দেব, জিৎ নামগুলা তাদের জানা থাকার কথা। সো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই এই যে তামান্না বলি, তারপরে আরো যারা প্রশংসা করতেছে জিতের, এটা হওয়ারই ছিল। ভালো লাগছে, মানে বাংলা দর্শক হিসেবে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। এবং দেখা যাক যে আমাদের পরবর্তী কি হয়, মানে লায়ন হয় নাকি বস 3 হয়, এই বছর দেখা যাক কি হয়, কি আসে। কিন্তু এটাই বলবো যে যাই করুক না কেন, ভালো কিছুই করুক। জিদ্দা বরাবরই অ্যাকশনে মাতিয়ে রেখেছে সবাইকে, প্রত্যেকটা দর্শককে এমন কিছু দেখিয়েছে অ্যাকশনে, সেটা একটু অন্যরকম স্টাইলেই আমরা আনন্দ পেয়েছি, উপভোগ করেছি। আমার একান্ত চাওয়া হচ্ছে লায়নটা আসুক এবং তারপরে বস 3 একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাক এর মধ্যে, তারপরে বস 3টা আসুক। লায়নটা আসাও জরুরি, কারণ হচ্ছে রায়হান রাফি, জিৎ, আসলে এই কম্বিনেশনটা কেমন হয়, এই জুটিটা আসলে কতটা ম্যাসিভ হিট হয়, সেটা দেখার একটা আগ্রহ আসলেই আছে। এবং এই প্রসঙ্গটা থেকেই আমরা আবার চলে যাই সিনেমাটিক ইউনিভার্সে, কারণ রাফি ভাইয়া বলে দিয়েছে যে তাণ্ডব থেকে তার সিনেমাটিক ইউনিভার্সটা শুরু হচ্ছে। লায়ন কি হতে পারে সিনেমাটিক ইউনিভার্সে? এবার আমরা তাণ্ডব সম্ভাবনা তো আছে, সম্ভাবনা তো দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে রায়হান রাফি যেহেতু বলেই দিছে, এটা যদি না বলতো তাহলেও আমরা এগুলা বানায় বলতাম কিছুদিন, কারণ এগুলা বলতে ভাল লাগে, ঠিক আছে। কিন্তু যেখানে সে নিজের মুখে বলতেছে, যেখানে সে রায়হান রাফি নিজের মুখে বলতেছে নিজের সিনেমা নিয়ে যে আমি তাণ্ডবের মাধ্যমে একটা সিনেমেটিক ইউনিভার্স ক্রিয়েট করতে চাই, তো আমরা এর আগে ভাবছিলাম যে তুফান 2 আসবে, হয়তো তুফান 2 এর সাথে তাণ্ডবের একটা কানেকশন, না তাণ্ডবের না, তুফান 2 এর সাথে হয়তো বা লায়নের একটা কানেকশন থাকতে পারে, এরকম একটা সন্দেহ করেছিলাম। কিন্তু এখন রায়হান রাফির মুখ থেকে শোনার পরে মনে হচ্ছে তুফান 2, তুফান 3 এরকমভাবে আসলেও সিনেমেটিক ইউনিভার্স ক্রিয়েট করবে তাণ্ডব দিয়ে, এটা উনি বলতেছে। আমার মন বলছে তুফানের, এবং আমার মনে হয় যে ইউনিভার্সটা মানে তুফানের যে ওয়ার্ল্ডটা সেটা একেবারে আলাদা,
আর তাণ্ডবের ওয়ার্ল্ডটা পুরোপুরি কানেক্টেড। হ্যাঁ, তাণ্ডবের সঙ্গে যেই যেই আরো রায়ান রাফিজ মানে সিনেমাটিক ইউনিভার্স সেগুলো কানেকশন থাকবে। এবং আমার মন বলছে শুধুমাত্র শুধুমাত্র লায়ন নয়, আমার মন বলছে আফরান নিশোর ওসিয়াত বলে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হওয়া মানে এই দাগি আসার আগে ওসিয়াত বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল রায়ান রাফির সঙ্গে আফরান নিশোর। ওই ওসিয়াতটা আই থিঙ্ক মনে হচ্ছে এই ইউনিভার্সের পার্ট হতে চলেছে। এবার দেখা যাক। না, সেটা হইতে পারে অথবা না হইতে পারে, সেটা জানি না। তবে আমার কাছে মনে হয় যে তাণ্ডব দিয়ে যেহেতু সিনেমেটিক ইউনিভার্সের আভাস দিল, সেহেতু এইখানে শুধু শাকিব খান থাকবে না, এখানে শাকিব খানের পাশাপাশি শাকিব খান একটা বিগ নেম, এইটা তো আসলে সবাই জানে। সো এই নামটা আগে নিয়ে আসছে এই কারণে, যাতে এই ইউনিভার্সটাকে শক্তপোক্ত করে এস্টাবলিশ করা যায়। যেমনটা যদি সালমান খানের ক্ষেত্রে আমরা দেখি, বাংলায় হওয়াটাও তো দরকার এরকম একটা বড়। হ্যাঁ, একটু সালমান খানের দিকে যদি তাকাই, হ্যাঁ, সালমান খানের একটা টাইগার, ওই টাইগারের মাধ্যমে টাইগার তারা যেই ফ্রাঞ্চাইজি ক্রিয়েট করছিল, তারপরে এই যে ওইটা থেকে কতগুলো সিনেমা হইলো। হ্যাঁ, মানে মেইন তো শুরু হয়েছিল একদা টাইগার থেকে। একদা টাইগার এলো, তারপর টাইগার জিন্দা এলো, টাইগার জিন্দার পরে এলো ওয়ার, তারপরে আমরা জানতে পারলাম যে ওটা স্পাই ইউনিভার্স হয়ে পাঠান এলো, পাঠানের পর আবার ওই ওয়ার 2 এবার কানেকশন হবে, ওয়ার অলরেডি ঢুকে টাইগার 3-তে, একটা বড় সিনেমাটিক স্পাই ইউনিভার্স হয়ে গেল। সো আমার এটাই মনে হচ্ছে যে তাণ্ডব দিয়ে শুরু হবে, তারপরে আস্তে আস্তে আমরা আসলে জানতে পারবো যে লায়ন আছে কিনা এখানে, আমরা জানতে পারবো যে শরীফুল রাজ কিভাবে কানেক্টেড, আমরা হয়তো জানতে পারবো। শরীফুল রাজের নামটা আরেকটা ব্যাপার, আমি তাণ্ডবে কিন্তু শরীফুল রাজের নামটা আসবে, আবার লায়নও কিন্তু শরীফুল রাজ থাকবে, এরকমটাই আমরা শুনতে পেয়েছিলাম জিদ্দার সঙ্গে সঙ্গে। তা আমারও মন বলছে যে এরকম একটা কানেকশন। এর কারণ হচ্ছে থাকতে পারে, এর কারণ হচ্ছে যে শরীফুল রাজ, আফরান নিশো এবং শাকিব খান, এই তিনজনকে নিয়ে রায়হান রাফি সব থেকে বেশি সফল শাকিব খানকে নিয়ে, এটা হওয়ারই কথা। কিন্তু তারপরেই আসবে হচ্ছে আফরান নিশো আর শরীফুল রাজের নাম, কারণ আফরান নিশোর সাথে সুরঙ্গ সফল, শরীফুল রাজের সাথে পরাণ সফল। সো এই সফলতা সে ভুলে যেতে পারে না। সো আমার মনে হয় না যে ইউনিভার্স ক্রিয়েট করলে শরীফুল রাজের বাদ দিবে, আমার মনে হয় না যে আফরান নিশোরে বাদ রাখবে। সো এইটুকু একদম মোটামুটি শিওর বলা যাইতেছে যে এই দুজনকে তারা ইনক্লুড করবে। থাকাটা তো স্বাভাবিক, কারণ আর আছে কে ইন্ডাস্ট্রিতে? তো এই 2-3 জন হিরোই আমি দেখি যাদেরকে নিয়ে রায়হান রাফি কাজ করতে আগ্রহী হওয়ার কথা, তাই না? এক্স্যাক্টলি, যদি থাকা আমার মনে হচ্ছে। যাই হোক, আসলে ভালো লাগে বাংলা সিনেমায় সিনেমেটিক ইউনিভার্স হতে পারে। এখন ওসিয়ত যে কার সিনেমা কে ডিরেক্ট করবে না করবে, আসলে এটা পুরোটাই এখনো পর্যন্ত রিউমার আমার জানা মতে। তারপরেই তো আমরা শুনলাম যে শিহাব শাহিন এরকম দাগি করছে, এসজিএফ চোরকি আলফাই ওসি, মানে ওই তুফানের দেখবে সময়, তুফানের সময় কিন্তু গুঞ্জনটা এসেছিল যে রায়হান রাফি পরের ছবি ওসিয়া, আমার মনে আছে এখনো। দেখা যাক, আসলে ভিতরের খবর আস্তে আস্তে বের হয়ে আসবে, এত দ্রুত তো জানা সম্ভব না। তাণ্ডবটা যখন চলে আসবে তখন একটু একটু জানা সম্ভব হবে। ইভেন আজকে একটা বড় আপডেট চলে এসেছে তাণ্ডবে, সেটা হচ্ছে তাণ্ডবে অ্যাকশন করছে সুনীল রদ্রিগেজ। হ্যাঁ, সুনীল রদ্রিগেজ তাণ্ডবের অ্যাকশন করছে। সুনীল রদ্রিগেজ রোহিত শেট্টির সিনেমায় কাজ করেছে, দুই-তিন দিন আগেই পাঠান জওয়ানেও অ্যাকশন করেছে। ইভেন 2-3 দিন আগেই একবার আমি অ্যাকশন করেছে জিদ্দার অসুর বলে যে সিনেমাটা, ওই অসুর বলে সিনেমাটায় সুনীল রদ্রিগেজ অ্যাকশন করেছে, খাদানে অ্যাকশন করেছে। হ্যাঁ, 2-3 দিন আগেই শুনেছিলাম যে তাণ্ডবের অ্যাকশনগুলো একটু ভিন্ন ধর্মী হবে, মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকবে। হ্যাঁ, ওটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম, বাট পরে দেখলাম যে আসলে আরও বেশি শিওর হই, আর একটু বেশি ডিটেইলে জানি, তারপরে ভিডিওতে বলি। ভিডিও তো শুধু বলে দিলে হয় না যে এটা থাকবে, একটু ডিটেইলে বলার ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা থাকাটা খুবই জরুরি। আমরা পরপর কয়েকটা সিনেমা দেখলাম, শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতেই নতুন নতুন অনেক কিছু ইনক্লুড হয়েছে, কিন্তু এবার আমার কাছে মনে হয় যে আরো বড় সড় পরিসরে সেটাকে দেখানোর পালা। অ্যাকশনটা আমরা দেখেছি, বরবাদে দেখলাম, তার আগে তুফানে দেখছি, কিন্তু এবার বরবাদের পরে এটা মনে হয় যে বরবাদের থেকেও বড় কিছু যদি করতে হয় তাহলে ওই হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা ইনক্লুড করতেই হবে। সেখানে লার্জার দেন লাইফ তো মানে অ্যাটলিস্ট থাকতে হবে। এখন বরবাদের পরে তো এটা স্কিপ করার কোনো জায়গা নাই। সো একটা বিশাল চ্যালেঞ্জ আসলে বরবাদের পরে রায়হান রাফির জন্য, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং দেখা যাক কি হয়। তাণ্ডব বড় রকমভাবেই হচ্ছে, এবং এটা শাকিব ভাই নিজেই বলে দিয়েছে যে মানে বরবাদের সাফল্যের জন্য তাণ্ডবের যে বাজেট ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে। শাকিব ভাই নিজেই আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা তো হওয়ার ছিল। আরে বরবাদ দেখার পর সবাই যেভাবে শুরু করলো, আসলে রায়হান রাফি ভাইয়ের ওপর বলছে সবাই যে স্ক্রিপ্ট চেঞ্জ করুন, বরবাদে আমরা যা দেখে ফেলেছি আরো বড় কিছু করুন, সেটার জন্যই মনে হয় বাজেট, মানে স্ক্রিপ্ট নিশ্চয়ই চেঞ্জ হয়, তার জন্যই বাজেট বেড়ে গেছে। না, আসলে কি শাকিব খান এমন একটা নাম, এই নামটার পাশে এখন মানুষ এমন এমন সব সিনেমা এক্সপেক্ট করে যে সিনেমাগুলো হলিউডে নির্মাণ হয়, বলিউডে নির্মাণ হয়। এখন এই কথাটা হাস্যকর মনে হইতে পারে অনেকের কাছেই, দর্শক আপনারা যারা নিউট্রাল দর্শক আছেন, হাস্যকর মনে হলেও কিছু করার নাই।
তবে আমার বিশ্বাস যারা আপনারা নিউট্রাল দর্শক আপনারাও এটা একমত হবেন যে আসলে আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের সব থেকে সেরা এবং নাম্বার 1 পজিশনে থাকা একজন হিরো শাকিব খান, তার প্রতি এক্সপেক্ট এটা হওয়াটাই স্বাভাবিক যে তার সিনেমা আমরা এরকম সব সিনেমা দেখবো যেটা আসলে কল্পনার বাইরে, আউট অফ দ্য বক্স। কল্পনার বাইরে আমরা সবসময় চাই যে আউট অফ দ্য বক্স কিছু হোক, এটাই। সেটা যদি করতে হয় তো বাজেটটা তো অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় বরবাদ যেটা করে দেখাইছে, এখন তো বরবাদের নিচে থাকা যাবে না, বরবাদের নিচে থাকলে দর্শক অটোমেটিক্যালি সেটা থেকে মুখ ফিরিয়ে নেবে, নিজের রেকর্ড নিজেই বারবার মানে ভাঙবে আর কি। তুমি অন্তরাত্মার দিকে দেখো, অন্তরাত্মা সিনেমাটা কিন্তু 4 বছর আগের সিনেমা বলে দর্শক কিভাবে সেটার দিক থেকে মুখ ফিরিয়ে নিছে, অথচ সেটা শাকিব খানের সিনেমা। নিজেরাই এটা বলছে যে আমরা অন্তরাত্মা দেখবো না, কারণ শাকিব ভাই নিজে পোস্ট করছে না, কিছু তো নিশ্চয়ই ব্যাপার হয়েছে, এবং আমরাও চাইছিলাম না যে এই সময় পোস্ট হোক, একদম অনেস্টলি স্পিকিং। না সেটা তো অবশ্যই শাকিব খান নিজেও চাইছে না, না চাওয়ার কারণও তো আছে। এত বছর কোনো খোঁজ খবর নাই, এখন হুট করে এই বরবাদের সাথে আসা মানে হচ্ছে শাকিব খানের আরেকটা সিনেমা, এটা আসলে বরবাদের জন্যও খারাপ, অন্তরাত্মার জন্যও খারাপ। সো শাকিব খান এটা চায় না। ইভেন শুধু তো শাকিব খানের সিনেমা না, আরও কতগুলো ভালো সিনেমা এবার ঈদে আসছে। সো এতগুলো ভালো সিনেমা রেখে 4 বছর 5 বছর আগের একটা ব্যাকডেটেড সিনেমা মানুষ দেখবে, এটা তো এক্সপেক্ট করাও বোকামি, তাই না? সো সেই জায়গা থেকে আমি সেটাই বলতে চাচ্ছি যে বরবাদের পরে আমার মনে হয় যে পেছনের দিকে দেখার আর সময় নাই, দেখা উচিতও না। যারা মেকার্স আছে সিনেমার, যারা শাকিব খানকে নিয়ে কাজ করার জন্য আগ্রহী, তাদের আরও 10 বার ভেবে তারপরে শাকিব খানের কাছে স্ক্রিপ্ট নিয়ে যাওয়া উচিত এবং সেইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। বাজেটটা যেন বরবাদের থেকে কম না হয়, বেশি হতে পারে। আমরা ভালো কিছু পাই, এটাই আমাদের আবদার। আমরা সেই আউট অফ দ্য বক্স, সেই মাস কমার্শিয়াল আউট অ্যান্ড আউট একটা মানে যেটাকে বলা হয় যে একটা মেন স্ট্রিম মশলা ছবি, সেই যেন ছবির ভাইবটা থাকে, ব্যাস এটাই বলবো। দর্শকের পালস বুঝে সিনেমা বানাও, তোমরা যত ইচ্ছা দর্শকের পকেট থেকে টাকা খসাও, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু তোমরা দর্শক যেটা চাই সেটা দাও। এক্স্যাক্টলি। আমরা এখানেই মানে রাফি ভাইয়ের ইউনিভার্সটাকে এখানেই খতম করে লাস্ট টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের এপার বাংলার একটি ছবি রিলিজ করছে, সেটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করলাম। এবং খুব আবারও আনন্দের বিষয়, আমাদের কমিউনিটিরই একজন অরিত্রস জ্ঞান, অরিত্রদার আবারও একটা কাজ আসছে। অরিত্রদা এর আগেও সেম ডিরেক্টরের সঙ্গেই দাবারুতে কাজ করেছে। তারপরে শাস্ত্রী বলে যে সিনেমাটা, মিঠুন চক্রবর্তী, ডিরেক্টরের নামটা কি? ডিরেক্টরের নাম হচ্ছে পথিকৃৎ বসু। পথিকৃৎ বসুকে তোমরা সবাই হয়তো চেনো, জিদ্দার আওয়ারা সিনেমাটায় পথিকৃৎ বসু ছিল জিদ্দার বন্ধুর চরিত্রে। মানে একটা সিন ছিল দেখবে আওয়ারাতে, যে জিদ্দাকে একটা বন্ধু বলবে যে এত সমস্যার কি আছে, সোজা নম্বর নিয়ে বাড়িতে গিয়ে টিং টং দিয়ে জিদ্দা টিং টং এই বেল বাজাবে। ওই যেই বন্ধুটা আর কি ডায়লগটা বলেছিল, ওটাই হচ্ছে পথিকৃৎ বসু। পথিকৃৎ বসু কাছের মানুষেরও ডিরেক্টর, কাছের মানুষ দেবদার, যেটা বললাম দেবদা বুম্বাদার ছবিটা, তা ওই ছবির ডিরেক্টর। দাবারুতেও কাজ করেছে অরিত্রদা, শাস্ত্রীতেও কাজ করেছে। ইভেন এখন আসছে হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, এবং এটা হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম ডিভোর্স কেস। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিকে হতে চলেছে সিনেমাটা। আমি শুনছিলাম যে 27 বছর যাবত একটা কেস চলছে, এবং খুব ইন্টারেস্টিং টপিকটা, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যখন থেকে শুনতে পেলাম। টিজারটাও বেরিয়েছে, টিজারে মিঠুনদার ডায়লগ, শেষ ডায়লগটা হেভি ছিল। এই প্রজাপতি সিনেমাটা রিলিজ করার পর থেকে প্রত্যেকটা বুড়োর আবার বিয়ে করার একটা ভীমরতির জন্য যে ডায়লগটা সেরা ছিল। মিঠুনদা মানে এটা আমারও ভালো লাগছে, মিঠুন চক্রবর্তী সেরা। মিঠুনদার মুখ থেকে যে ডায়লগই বের হয় সেটাই ব্লকবাস্টার ডায়লগ। আমরা ছোটবেলা থেকে তো তাই শুনে এসেছি, মারবো এখানে লাশ পড়বে শ্মশান, ঠিক আছে। আমরা মানে ছোটবেলা থেকে ওই ডায়লগটা সবাই, ওই ডায়লগও তো আছে। হ্যাঁ, ওটা সবাই শ্রীমান ভার্সেস শ্রীমতীর মধ্যে তো এটাও আছে, ওটা আছে একটু করে মানে মডারেট করে দিয়েছে এই ডায়লগটা। কি জানি বলে, মারবো এখানে লাশ গিয়ে কোথায় পড়বে কে জানে। হ্যাঁ, নিমতলার ঘাটে নাকি একটা শ্মশানে একটা কি এরকম সামথিং ডায়লগটা ছিল, কিন্তু আছে ওই ডায়লগটা মডারেট করেই দিয়েছে। ভালো টপিকটা, বেশ ভালো, আমার ইন্টারেস্টিং লেগেছে। আশা করছি ছবিটা ভালো হবে। হোমাস দিছে আর কি, সিনেমাগুলোর কথা স্মরণ করছে আর কি দর্শকদের মনে করে দিয়েছে। যেমন প্রজাপতিতেও যেমন মিঠুনদা ছিল, তার জন্য মিঠুনদা নিজের সিনেমার নাম নিজেই বলছে যে মানে প্রজাপতি সিনেমাটা দেখার পর প্রত্যেকটা বুড়োর বিমরতি জেগেছে বিয়ে করার। এটা হেভি, আমার হেভি লেগেছে। না এগুলা তো আসলে মিঠুনদা বলছে কিনা জানি না, তিনি ইম্প্রোভাইজ করছে কিনা, বাট আমার কাছে এটা খুব ভালো লাগতেছে যে অরিত্র এখানে, আচ্ছা অরিত্র সংলাপ লিখছে না? হ্যাঁ, চিত্রনাট্য এবং সংলাপ, আই থিঙ্ক সংলাপটা জানি না, স্টোরি আর স্ক্রিন প্লে মানে গল্প এবং চিত্রনাট্যটা লিখেছে অরিত্র ব্যানার্জি, মানে অরিত্রদাই লিখেছে, ঠিক আছে। আর হচ্ছে সংলাপ ওই লিখছে, সেটাই বললাম। না সংলাপ না, স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লে মানে গল্পটা এবং চিত্রনাট্যটা অরিত্রদা, আর ডায়লগটা লিখেছে, হ্যাঁ ডায়লগটা লিখেছে অর্পণ গুপ্ত। অর্পণ গুপ্ত হচ্ছে অরিত্রদারই একটা বন্ধু, অরিত্রদার সঙ্গে দাবারু লিখেছিল, দাবারু তো ওরা দুজনেই আর কি লিখেছিল। যাক, ওই হইলো আর কি, একসাথে বসেই তো লিখছে বা শেয়ার করেই লিখছে যে এইটা এইভাবে লিখি।
ইভেন ডায়লগ যে লেখে সে তো যে চিত্রনাট্য করে প্লাস যে একটা স্টোরি বিল্ড করে তার থেকে একটু হলেও জিজ্ঞাসা করে যে এই ক্যারেক্টারটা এরকম, আমরা এইভাবে ডায়লগটা লিখি, কি বলিস। সো বলা যায় যে অরিত্র এখানে একদম মেইনলি একদম জড়িত আর কি, তারই স্টোরি। এটা আমাদের So, খুব ব্যাপারটা খুব ভালো লাগলো। পরপর দুটো মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করলো, শাস্ত্রীতেও মানে মিঠুন চক্রবর্তী ছিল, আবার এখন এখানে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এবং আরো একটা ইন্টারেস্টিং টপিক যে অঞ্জন দত্ত, রে বাবা, অঞ্জন দত্ত মিঠুন চক্রবর্তী একটা সিনেমা, এটা হেভি ব্যাপার একসাথে। এই প্রথম না, এই প্রথমই তো ফর দ্য ফার্স্ট টাইম অঞ্জন দত্ত দেখলাম অ্যাকশনও করছে টিজারে দেখবে অঞ্জন দত্ত অ্যাকশন করছে, ব্যাপক লাগছে। এইটা আসলে একটা বিশাল বড় সারপ্রাইজ দর্শকের জন্য। এই বয়সে এইভাবে মিঠুনদারে দেখলে অবাক হইতাম না, বাট অঞ্জন দত্ত এটা ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়, এটাকে দেখি নাই আসলে ফর দ্য ফার্স্ট টাইম। তুমি বেলাবোস গানটা শুনেছিল কখনো? বেলাবোস গানটা শুনেছো? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? হ্যাঁ হ্যাঁ, এই গানটা তো অঞ্জন দত্তরই গান, তো ম্যাসিভ, এটা তো এভারগ্রিন, একদম একদম এভারগ্রিন। এখনো তো এগুলাই আমরা শুনি যখনই হচ্ছে নস্টালজিক ফিল পাই আর কি, যখনই শুনি একটা নস্টালজিক। তারপর আমাদের দেশে এরকম ওই যে আমাদের একটা গান আছে যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, মান্নাদের। এই গানটা শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মান্নাদের গান। হ্যাঁ হ্যাঁ, তো আসলে এই সমস্ত গান তো আসলে অন্যরকম ফিল দেয়। এই গানগুলো যতবার শুনবো, যতদিন বেঁচে থাকবো, এগুলো এভারগ্রিন একদম। আর আগেকার দিনের গানগুলোর মধ্যে এটাই সব থেকে স্পেশালিটি যে ওই গান না কখনো কেউ ভুলতে পারবে না, এবং ওটা আই থিঙ্ক চলমান, মানে আমাদের নেক্সট জেনারেশন হয়তো ওই গান শুনবে। কিন্তু আমাদের এখনকার দিনের গানগুলো দেখো, হয়তো খুব বেশি হলে 10 বছর 20 বছর, কিন্তু ওই গান তো কবে সে 1 মাস 2 মাস, হ্যাঁ 6 মাস সর্বোচ্চ, খুব ভালো হলো হয়তো 10 বছর। কিন্তু আগেকার দিনের গানগুলো দেখো সেই সময় ধরে চলে আসছে, এখনো কিন্তু চলমান, এখনো চলমান। এরকম এখন 10 বছর কোনো গানই টিকে না। এখন তুমি দেখাও যে অমুক গানটা 10 বছর ধরে টিকে আছে, সেটাই মার্কেট আউট। এখন 6 মাসে মার্কেট আউট। ইভেন এমনও গান আছে বর্তমানে শুনি 1 ঘন্টা পরেই মার্কেট আউট। 1 ঘন্টা। আজকে একটা গান ওয়ান টাইম, আজকে ওই যে তুমি রিয়াকশন করেছো, আমি দেখেছি ভিডিওটা, দেখা হয়নি, আমি নোটিফিকেশন এসেছিল, নান্টু ঘটক 2.0 জঙ্গলি সিনেমার গানটা কি করেছে, ও আমার ফ্যান্টাস্টিক। আমি গানটা রাত্রি, না ওইটা তো পডকাস্ট শুটিং হওয়ার আগে আমি নান্টু ঘটক গানটা কিন্তু এভারগ্রিন, নান্টু ঘটক গানটা এভারগ্রিন গান। হ্যাঁ এভারগ্রিন, কিন্তু ওইটার যে আবার মানে ওটা 2.0 রিমেক করছে, হ্যাঁ 2.0 ভার্সনটাকে ম্যাশ আপ করে ওটাকে করেছে, ব্যাপক লাগলো। না ভালো করছে, আমার ওটা হেভি লেগেছে। সিয়াম আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগছে, সিয়াম প্রথমে নাচলো, নাচার পরে দেখে ধম করে লাঠিটা নিয়ে দুটো ভাগ করে সবাইকে বেড়াতে শুরু করে দিল, রাস্তাঘাট ফাঁকা, সবাই চলে গেল, অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে চলে গেল। ওটা সিনেমার মধ্যে আমার কাছে ভালো লাগছে যেটা যে সিনেমাতে আসলে গান সবসময় যে ডেডিকেটেড গান থাকতে হবে, সবসময় যে ইউনিক একটা গান থাকতে হবে ওইটা না। একটা সিনেমার ভিতরে একটা জীবনের কাহিনী দেখতেছি, সেইখানে কি ঘটতেছে, আশেপাশের মানুষগুলোকে বাস্তবিকভাবে ফুটিয়ে তোলা, এবং আশেপাশের ঘটনা অনুযায়ী একটা গান থাকতে পারে, যেটা আমরা আসলে এই জঙ্গলিতে পাইলাম। যেমন ধরো ওইখানে একটা বিবাহ চলতেছে, মানে বিয়ের অনুষ্ঠান, সেখানে একটা গান বাজবে, এটা স্বাভাবিক না? সো নান্টু ঘটক গানটা আগে থেকেই আছে, মানে পৃথিবীতে এক্সিস্ট করে, বাংলাদেশে এক্সিস্ট করে। সো সেই গানটা বিবাহতে, সেই গানটা বিয়ে বাড়িতে বাজতেছে, এই দৃশ্যটা একটা বাস্তবিক ফিল দেয়। সো সেটা তারা ক্রিয়েট করতে পারছে, ভালো লাগছে এই ব্যাপারটা, ব্যাপক। আমি হেভি মজা পেয়েছি গানটা শুনে। এটা মানে একটা আর যেভাবে প্রেজেন্ট করছে, হ্যাঁ ওই যে যেটা বললা যে হঠাৎ করে আইসা প্রথমে মনে হয় যে ও গানটা খুব এনজয় করতেছে, পরে যখনই ওর মেয়ের আঘাত করে, ইভেন দেখে যে এদের কারণে রাস্তাঘাট জ্যাম বেঁধে গেছে, তখন মটকা গরম হয়ে যায়, শুরু করে দেয় বাইরে বাইরে। তো ব্যাপারটা আসলে জোশ ছিল। নাচলো প্রথমে, নেচে দিয়ে হ্যাঁ রামপাট মার শুরু। জঙ্গলি সিনেমাটা সবাই বলতেছে যে অসাধারণ একটা সিনেমা হয়েছে, যারাই দেখছে তারাই বলতেছে যে আমরা দেখতে পারছি না, বরবাদও এখনো দেখতে পেলাম না, জঙ্গলি তো দূরের কথা। অনেকেই ভুল বুঝবে, অনেকেই ভাববে যে সিনেমা রিভিউ করে, এত কথা বলে সিনেমা নিয়ে সারা বছর, সিনেমাটা দেখতে পারে না, একটা সিনেমা দেখে বসে আছে। আসলে ব্যাপারটা কি, একটা সিনেমা দেখতে ঢাকা যাইতে হবে, একদিনের ব্যাপার, একদিনেরও ব্যাপার না, অ্যাটলিস্ট 2 দিন 3 দিন গিয়ে থাকতে হবে, তাহলে সিনেমা দেখে শান্তি দেখা যায় ওইভাবে। এটা হয়তো সামনে করব, অথবা সামনে ঢাকাতে সেটেল হইলে ঢাকাতে এটা পসিবল হবে। সিনেপ্লেক্সে গেলাম, যাওয়ার পরে সারাদিনে যতগুলো সিনেমা দেখা যায় সবগুলো দেখাইসা পরে আস্তে আস্তে রিভিউ দিলাম, এটা খুব ইজি হয়ে যাবে। বাট আসলে এখান থেকে জার্নি করে ঢাকায় গিয়ে সিনেমা দেখে, সেইটা আবার একটা সিনেমা দেখলে চলবে না, সবগুলো দেখতে হবে, সবগুলো দেখাইসা রিভিউ করা একটু টাফই হয়।
সব মিলে আসলে এবার হয়ে ওঠে নাই। সো দর্শকদের কাছেও আমি আসলে বলবো যে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি আসলে সিনেমা নিয়ে কথা বলি, অথচ সিনেমার প্রতি ওই ইয়াটা আমার মানে আপনারা দেখতেছেন না। সিনেমাগুলোর রিভিউ আমি এবার দিতে পারলাম না সবগুলো, বাট আপনারা পাশে থাকেন, আগামীতে খুব বড়ভাবে সিনেমার রিভিউ আসবে, আস্তে আস্তে ডে বাই ডে উন্নতি করার চেষ্টা করবো আর কি। হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। রিফাত ভাই অবশ্যই, মানে রিফাত ভাই আগেও একটা পডকাস্টে বলেছিল যে ওই মানে রিফাত ভাইয়ের যে এলাকাটা, যে অঞ্চলটা, সেখানে যে খুব সিনেমা হল রয়েছে এমনটা না, দুটো আই থিঙ্ক সিনেমা হল রয়েছে। একটা সিনেমা হল বরবাদই এসছে। এবার আমি এটা জানি না স্টার সিনেপ্লেক্স আরেকটা আছে ওই যে রাজিয়া, কিন্তু ওইটাতে দেখার মতো অবস্থা না। হ্যাঁ বলেছিল এই দুটো, আমি তার জন্যই বলছিলাম দুটো মনে হয় রয়েছে তোমাদের এখানে সিনেমা হল। স্টার সিনেপ্লেক্সের কি সবকটা মানে শাখাই কি ঢাকার মধ্যেই? হ্যাঁ, সমস্যা তো এখানেই। আমাদের পুরা টাঙ্গাইলে কোনো স্টার সিনেপ্লেক্সের কিছু নাই, শাখা টাকা কিছু নাই। প্লাস একটা যে মিনিপ্লেক্স ছিল সিরাজগঞ্জে, সেটা হচ্ছে ওই যে সিনে রুটস সিনে ক্লাব, অনেকেই চিনে হয়তো দর্শকের মধ্যে, ভেঙে দিয়েছে ওরা এবার। ওইটা তো ভাই অফ হয়ে গেছে, ওটা অফ হয়ে গেছে। আচ্ছা, ওটা তোমাদের কাছেই তো, ওটা রাজনৈতিক ইস্যু আছে একদম ওইটা। হ্যাঁ, ওইটা যে টাঙ্গাইলের মধ্যে, অ্যাটলিস্ট টাঙ্গাইলের মধ্যে তো থাকতে হবে, তাহলে তো দেখে একটু হলেও শান্তি পাবো নাকি। করে দেবে রুট সিনে ক্লাব। দেখলাম মাঝে একটু মানে বরবাদ নিয়ে সমস্ত সিনেমা নিয়ে বলছিল ওই জানুয়ারি মাসের দিকে, যে কোনো সিনেমায় ব্যবসা করতে পারবেন এরকম তাদের পেজ থেকে আর কি, যিনি আর কি কর্তৃপক্ষ আছে। ওইটা তো হ্যাঁ, মহিলা ওইটা তো হচ্ছে শেয়ালের গল্প হইছে। শেয়াল যে বলে যে হচ্ছে আমার লেজ নাই, তাহলে তোমরা লেজ রাখো না। যে আমাদের অলরেডি আমরা এটা তুলে ধরতে পারলাম, রুট সিনে ক্লাবের মানে ধারণাটা ভুল ছিল। সিনে ক্লাবের ধারণাটা ভুল ছিল, ব্যবসা করে দেখিয়ে দিল। তো জঙ্গলিও ভালো কালেকশন করেছে, জঙ্গলিও ভালো রেসপন্স পেয়েছে, বরবাদ তো আরো ভালো রেসপন্স পেয়েছে। ইভেন ঈদের প্রত্যেকটা সিনেমা ভালো রেসপন্স পেয়েছে। এরকম ঈদ মানুষ কম। ওইটা ওনাদের ধারণা না রে ভাই, ওইটা ওনাদের ধারণা না। ওনারা ইচ্ছা করে এগুলা কি বলে এই ধরনের আওয়াজ ক্রিয়েট করে অন্যান্য সিনেমা হল থেকে সিনেমাগুলো নামায় দেওয়ার চেষ্টা করছিল। চাইছিল যে কেউ যেন না আগায় আমাদের মতো, কারণ আমরা এখন বিপদে আছি, আমরা সিনেমা নিয়ে আসতে পারবো না, সো কেউ না আসুক। কি হলো লাভের লাভ, কি হলো, ঠিক আছে, এটা চাইছিল, বাট এটা কি সম্ভব? হ্যাঁ সেটাই তো, কি হলো, এটা তো সম্ভব না। যারা লাভের লাভ সবাই বুঝে গেল যে সিনে ক্লাব, রুট সিনে ক্লাব আসলে চাপাবাস। এটা সেরা। যাই হোক, আমরা আমাদের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম, পুরো আমাদের শেষ হয়ে গেছে আই থিঙ্ক টপিক। হ্যাঁ, কথা বলতে শুরু করলে আসলে শেষ হয় না, বুঝছো। সিনেমা নিয়ে কথা বললে সারা রাত কথা বলা যাবে, সারা মানে সময় শেষ হয়ে যাবে, আমাদের ক্ষুধা লেগে যাবে, বাট আসলে সিনেমা নিয়ে কথা বলা শেষ হবে না। সেটার জন্য কারণ কাজই এটা, সবসময় এটা নিয়েই তো আছি, বুঝছো রূপম। কমেন্ট গুলা দেখি, আমাদের নতুন চ্যানেল, তারপরে অনেকের ভালোবাসা পাচ্ছি, অনেকে দারুণ দারুণ সব কমেন্ট করে, আমরা কিন্তু সব কমেন্ট পড়ি, আমিও পড়ি, রূপমও পড়ে। সো এক ভাইয়ের কমেন্ট দেখলাম যে বলতেছে এই দুইজনের একজনও সিনেমা সম্পর্কে কিছুই বুঝে না, এদের থেকে ওই যে অন্যান্য যারা রিভিউ করে বা হচ্ছে অনেকে আছে তাদের রিভিউগুলো ভালো, তাদের পডকাস্টগুলো ভালো। তাকে আমি ধন্যবাদ জানাই যে ভাইটা এই কমেন্ট করছে। এই কমেন্ট যে ভাই করছে তার আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে তার জন্য। ঠিকই বলছেন, আমরা কিছুই জানি না, আমরা আস্তে আস্তে শিখতেছি, শেখার কোনো শেষ নাই। একদম। আমরা চাই যে আস্তে আস্তেই আমরা ডেভেলপ করব, আস্তে আস্তে আপনাদের মন মতো ভিডিও নিয়ে হাজির হব। পাশে থাকেন, খারাপ কমেন্ট করেন কোনো সমস্যা নাই, উল্টাপাল্টা গালি দেন সমস্যা নাই, জাস্ট এইভাবে দিতে থাকেন। না, আপনারা যত এরকম মানে এই কমেন্টগুলো করবেন আমাদের কিন্তু ভুলগুলো শুধরাতে খুব মানে সাহায্য করবে। আমরা যে এইগুলো দিয়ে ডিমোটিভেট হব এটা ভেবে যদি কমেন্ট করে থাকেন তাহলে আমি বলবো যে ভুল। এইগুলো করবেন, আমাদের ডিমোটিভেট হবেন, মানে আমরা কখনো ডিমোটিভেট হবো না, আমরা অন্য জিনিসগুলো থেকে শিখতে পারবো। হ্যাঁ অবশ্যই আমাদের হয়তো সিনেমার সম্পর্কিত জ্ঞান হয়তো অনেকটাই সীমিত, খুবই কম, তার জন্যই এই পডকাস্ট চ্যানেলটা, যেখানে আমরা আলোচনাটা করতে পারি, এবং আপনাদের কমেন্টটাও খুব জরুরি। যাই হোক, সিনেমা এমন একটা বিষয়, সিনেমা তুমি যত দেখবা এই সম্পর্কে জ্ঞানের কোনো শেষ নাই। প্রচুর সিনেমা আছে, কয়টা সিনেমা কোন রিভিউয়ার দেখছে তুমি আমারে বলো। সেটাই, যারা একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেশনটা পারে তাদেরকেই মনে হয় যে তারা খুব বেশি ভালো বোঝে বা জানে। সো আমার ভিডিও যারা দেখে তারা আমাকে বলে যে আমি খুব সুন্দর করে কথা বলি। একদম। তার মানে এই না যে আমি সবই জানি। তার মানে এই না যে আমি সবই জানি। তুমি প্রেজেন্টেশন, আবার যে আমার ভিডিও একটা দুইটা দেখে, হ্যাঁ, আবার দেখো যে আমার ভিডিও একটা দুইটা দেখে, সে হয়তো একটা ভিডিওতে তার ভালো লাগলো না বা তার পছন্দের কাউরি নিয়ে কথা বলি নেই, সে ভেবে বসে থাকলো এই লোকটা সিনেমা সম্পর্কে কি জানে, কিছুই জানে না। সো এইটা আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা ডে বাই ডে, ভিডিও কোয়ালিটি এক জিনিস আর সিনেমার জ্ঞান আরেক জিনিস, ডে বাই ডে আমরা আসলে ইমপ্রুভ করব। সো সেটার জন্য তো একটা সময় লাগে। আমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট কনজিউম করি, কিন্তু সবগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব হয় না, ভিডিও বড় হয়ে যায়। এই যে আজকের ভিডিও কত বড় হয়ে গেল। তো আমার মনে হয় যে শর্ট করব। দর্শক পাশে থাকুন, সবসময় পাশে থাকুন,
এটাই হচ্ছে বলার, যে সবসময় পাশে থাকুন, আস্তে আস্তে দেখবেন যে ঝুলি থেকে বের করবো একটা একটা করে যা আছে। আপনারা সাপোর্টটা দিলে, কি বলো? আমাদের সহযোগিতাটা থাকলে আমরা এগিয়ে যাব, এটাই কথা রাখছি। তবে এটাও সত্য যে যার চাহিদা বেশি তারে নিয়ে একটু কথা বেশি বলতে হয়, ঠিক আছে? কারণ দর্শক যে চায় তারে আমরা কি করব? দর্শক চায়। এখন যদি এখন 500 ভোটের মধ্যে 600 পড়ছে শাকিব খানের নামে, ঠিক আছে, আর 100 পড়ছে অন্যান্য হিরোর নামে, তো আমি কি 600 দর্শককে ইগনোর করে 100-র কাছে যাব? তা তো সম্ভব না। পয়েন্ট। তো সেই জায়গা থেকে আসলে ওইভাবে কথাগুলো বলা হয়। তবে সেটাই বলতেছি যে সবাই যেগুলো চাইবেন, যেভাবে চাইবেন, আমরা সেভাবে আলোচনা করার চেষ্টা করব। সব ধরনের সিনেমা নিয়ে কথা হবে। এই পডকাস্ট বাংলা সিনেমা পার করে হলিউডের সিনেমা নিয়েও কথা বলবে, মানে আমরা কথা বলবো অবশ্যই। কিন্তু আগে বাংলা সিনেমার প্রমোট করি, তারপরে ডে বাই ডে আমরা আসতেছি আস্তে আস্তে। ফার্স্ট প্রায়োরিটি ইজ বেঙ্গলি মুভি। তো শেষ করে দাও রূপম। তারপরে সমস্ত কিছু হবে। যাই হোক, এটা বলেই আমরা আমাদের পডকাস্ট আজকের মতো শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং অবশ্যই আমাদের নতুন চ্যানেল সিনেমার এপার ওপর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচুর সাপোর্ট দরকার। আপনারা অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এগুলা আমার ওই চ্যানেলেও আমি কখনো বলি না, রূপমও মনে হয় অত বেশি বলে না, কিন্তু এই চ্যানেলের জন্য আমার বলতে হচ্ছে। এই চ্যানেলের জন্য প্লিজ আপনার পাশে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, আর ওই বেল বাটন ওইগুলা সব কি করতে হয় এগুলো সব করে দেন। ওকে, চলো, টাটা।